এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। আক্ষরিক অর্থে তিনি কি বোঝাতে চাইছেন? দেখুন, প্রথমেই বলি যে এর আগে পশ্চিমবাংলায় যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সে আপনি বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, যাকেই বলুন, আমরা একটা সংস্কৃতির মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী চেয়ারে যিনি বসছেন, তিনি যখন কথা বলেন তখন তার মধ্যে একটা ভাবগাম্ভীর্য থাকে এবং আবোল তাবোল কথা বলার প্রবণতা থাকে না, এবং সেই বক্তব্যটাকে আমরা মানে সরকারি বিবৃতি হিসেবে গ্রহণ করতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই চেয়ারটার যে উচ্চতা ছিল, সেই উচ্চতাটার কিন্তু অনেক অবনমন হয়েছে। এবং খুব দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখেছি যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ভবানীপুর থানায় উনি নিজে চলে গেলেন, সাংবাদিকরাও রয়েছে, চলে গেলেন উনি, গিয়ে কিছু দুষ্কৃতী ছাড়িয়ে আনলেন। এখন একজন মুখ্যমন্ত্রী থানায় যাচ্ছেন দুষ্কৃতী ছাড়াতে, এইটা মানে খুবই মানে দৃষ্টিকটু এবং অত্যন্ত অশোভন। তা উনি তো মুখ্যমন্ত্রী, তা ওনার যদি মনে হতো যে অনৈতিকভাবে বেআইনিভাবে যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়াতে হবে, তা কারণ পুলিশ তার কাজ করলেও তাদেরকে উনি বেআইনিভাবে বা অনৈতিকভাবে তিনি ছাড়িয়ে আনবেন তার পদের অপব্যবহার করে, তাহলে কিন্তু তার ব্যক্তিগতভাবে ওখানে যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি কোনো অফিসারকে নির্দেশ দিতেন যে ওই যে দুষ্কৃতীদের ধরেছে, ওরা যে অপরাধী করুক, ওরা হচ্ছে আমার দলের লোক, আমার দলের সম্পদ, তা ওদেরকে ছেড়ে দিতে হবে। তা স্বাভাবিকভাবে ওসির ঘাড়ে কটা মাথা, মুখ্যমন্ত্রীর নামে নির্দেশ আসছে, তা তিনি তো ছেড়ে দিতেন, কিন্তু উনি তা করলেন না। উনি থানায় গেলেন, গিয়ে ছাড়িয়ে আনলেন। মানে স্পষ্টত এটা যে উনি আবেগের বশে করলেন বা মুখ্যমন্ত্রীর কী করা উচিত কি করা উচিত নয় এটা না জেনে করলেন, তা কিন্তু নয়। উনি পরিকল্পিতভাবে এই কাজটা করলেন, একটা বার্তা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেয়া প্রত্যেকটা থানাকে, যে দেখো এখন আমার দল ক্ষমতায়, অপরাধী দুষ্কৃতী তারা যে অপরাধী করুক, যদি আমার দলের লোক হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তো এই বার্তাটা প্রত্যেক থানার ওসি পেয়ে গেল। এবং দ্বিতীয় যে বিষয়টা হলো, উনি ওনার দলের কাছেও এই বার্তাটা পৌঁছে দিলেন যে এখন আমরা রাজা, তা কাজেই থানায় যদি আমাদের দলের কেউ, আমাদের কোনো সম্পদ যদি আটক হয়, তাদেরকে এইভাবেই ছাড়িয়ে আনতে হবে। এবং তারপর থেকে আমরা দেখছি এই ঘটনাই ঘটছে। কিন্তু তা সেই মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে কখনো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, কখনো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, কখনো ইলেকশন কমিশনার, তাদের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলেন। তা এটা বলে উনি একটা বার্তা মানুষকে দিতে চান যে আমি এদের সকলের ঊর্ধ্বে। এবং আপনি প্রশাসনও দেখবেন, এই যে দার্জিলিংয়ে এত বড় ভয়াবহ বিপর্যয় হলো, সবথেকে ভয়ঙ্কর ঘটনা যেটা হলো যে 7 দিন আগে আবহাওয়া দপ্তর অতিরিক্ত বৃষ্টির বা মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাচ্ছে। 48 ঘন্টা আগে জিএসআই সুনির্দিষ্টভাবে কোন কোন এলাকায় ধস নামবে তার সুনির্দিষ্ট পূর্বাভাস দিচ্ছে। তা স্বাভাবিকভাবে পাহাড়ি অঞ্চলে প্রশাসনের কি কর্তব্য ছিল, যে একেবারে নদীর ধারে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখান থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যা, এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র, নথি, তাদের শিক্ষা সংক্রান্ত নথি, তাদের রেশন কার্ড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা গয়নাগাটি যা আছে সেগুলো সহ তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় রাখা। দ্বিতীয় কাজটা ছিল যে যে জায়গায় ধস হতে পারে সেখান থেকে মানুষজনকে সরিয়ে দেয়া
এবং প্রশাসনকে, সমস্ত কর্মীদের ছুটি বাতিল করে প্রশাসনকে একেবারে প্রস্তুত রাখা যে দুর্যোগ আসার সঙ্গে সঙ্গে যাতে প্রশাসন ঝাঁপিয়ে পড়তে পারে, এবং ত্রাণ এবং উদ্ধার কাজে যা যা লাগবে সেগুলো সংগ্রহ করে রাখা। তো এটা তো স্থানীয় প্রশাসনের কাজ। স্থানীয় প্রশাসন কিন্তু সেসব কিচ্ছু করলো না। এবং এইগুলো যদি করতো একদম সুনির্দিষ্ট আগাম, মানে অনেক দিন আগের পূর্বাভাস মেনে, তাহলে কিন্তু পাহাড়ে এত প্রাণহানি, এত সম্পত্তিহানি, এইভাবে মানুষ কিন্তু সর্বশান্ত হতো না। হ্যাঁ, প্রাণহানি হতো, অনেক কম হতো, সম্পত্তিহানিও হতো, অনেক কম হতো। এইটা হলো না কেন? স্থানীয় প্রশাসন কাজ করলো না কেন? কারণ মুখ্যমন্ত্রী নিজেকে একটা এইভাবে পরিচিত করতে চান, তার ভাবমূর্তিটাকে এইভাবে তুলতে চান যে তিনি এক এবং একমাত্র ক্ষমতা কেন্দ্র, এর বাইরে কেউ নেই। যে কারণে দেখবেন যে প্রশাসনিক বৈঠক যখন হয়, তার সিলেক্টিভ অংশ টিভিতে প্রচার হয়, তা সেখানে উনি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, বিভিন্ন মন্ত্রী, ডিএম, এসপি, হ্যাঁ, তাদেরকে ধমকাচ্ছেন। কাদের সামনে ধমকাচ্ছেন? সেখানে আইসি থেকে একেবারে চিফ সেক্রেটারি পর্যন্ত, ডিজি, পুলিশ কমিশনার পর্যন্ত, বিডিও থেকে তারা রয়েছেন। তো অধস্তন অফিসারদের সামনে ঊর্ধ্বতন বা সর্বোচ্চ আধিকারিকদের উনি অত্যন্ত অসম্মান করছেন। এটা কিন্তু উনি পরিকল্পিতভাবে করেন। মানে এই নিচের তলার অফিসারদের বুঝিয়ে দেন, অধস্তন অফিসারদের বুঝিয়ে দেন যে এরা কেউ নয়। ডিজি বা চিফ সেক্রেটারি বা পুলিশ কমিশনার বা ডিএম, এসপি, এরা কেউ নয়, আমি একমাত্র। এবং উনি একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যিনি সরাসরি থানার ওসি, আইসি বা বিডিও, জয়েন্ট বিডিওর সঙ্গে যোগাযোগ রাখেন। তার মানে পুরো প্রশাসনটা একটাই ক্ষমতা কেন্দ্র উনি, বাকি কোনো ক্ষমতা কেন্দ্র নেই, সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারণ নেই। যার জন্য স্থানীয় প্রশাসন আগাম সতর্কতা পেলে কি করবে? তারা চুপচাপ বসে আছে, কখন মুখ্যমন্ত্রীর নির্দেশ আসে। আর মুখ্যমন্ত্রী তখন রেড রোডে নাচাগানায় ব্যস্ত আছেন। তার উচ্চপদস্থ যে অফিসাররা, চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি বলুন, তারা তখন ফেস্টিভ মুডে আছে। কাজেই মানুষ মরছে। অনেক আগে বুদ্ধদেব ভট্টাচার্য তখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তা হওয়ার পরে উস্তিতে পরপর কয়েকটা বাড়িতে ডাকাতি হয় এবং দু একজন মানুষ খুনও হন, সেই ডাকাতরা খুন করে। তা বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি উস্তিতে চলে গিয়েছিলেন এবং তার পরের দিনের খবরের কাগজ একটা ছবি বেরিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য একটা ট্রলি ভ্যানে করে আসছেন। তা সেইটা দেখিয়ে জ্যোতি বসুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই তো নতুন মুখ্যমন্ত্রী, তিনি তো একেবারে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন তার সরজমিনে তদন্ত করতে, দেখতে, প্রশাসনকে চাঙ্গা করতে। তা জ্যোতি বসু একটা সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন, তাহলে থানার দারোগা কি করবে? অর্থাৎ দারোগার যে কাজ তাকে তো দারোগাকে করতে দিতে হবে। তা এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী সর্বদা, এটা ওনার মানসিক রোগ, যে কোনো ফ্যাসিস্ট শাসক এই মানসিক রোগে পড়েন। তার মনে হয় তিনি ঈশ্বরেরও ওপরে। আপনি দেখবেন রেড রোডে যে কার্নিভাল হচ্ছে, তা সেখানে উনি স্যালুট নেবেন এবং দুর্গা প্রতিমারা তারা লাইন দিয়ে পরপর চলে যাবে। আপনি ঔদ্ধত্যটা ভাবুন, যে মা দুর্গাকে আমরা পরম শ্রদ্ধাভরে পূজা করি, তার কাছে প্রার্থনা করি, আমরা তার মন্দিরে যাই, যেখানে পুজো হচ্ছে সেই পুজো মণ্ডপে যাই, সেখানে গিয়ে অঞ্জলি দিই। উনি কিন্তু ওই দুর্গাদের, মা দুর্গাদের ওনার সামনে দিয়ে স্যালুট করতে করতে উনি পাঠাচ্ছেন। তো এই যে ঔদ্ধত্য এবং নিজেকে একেবারে এক এবং একমাত্র ক্ষমতা কেন্দ্র, একমাত্র শাসক, আর কারোর কোনো মূল্য নেই, এইটা দেখানোর জন্যই উনি মুখ্য নির্বাচনী অফিসার সম্পর্কে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ এবং অশোভন মন্তব্য করেছেন। এটা অভিপ্রেত নয়। স্যার, আমরা আগে দেখেছিলাম ইআরও এবং এইআরওদেরও এরকম ধমকমূলক কথাবার্তা, হুমকিমূলক কথাবার্তা তিনি বলেছিলেন বর্তমানে চিফ ইলেকশন অফিসারকে। বলছি, এরমভাবে চলতে থাকলে সরকারি আধিকারিকরা কি এই এসআইআর প্রক্রিয়া কি স্বচ্ছভাবে করতে পারবে? যাতে স্বচ্ছভাবে করতে না পারে সেই জন্যই তো মুখ্যমন্ত্রী এটা করছেন। মুখ্যমন্ত্রী এই আগাম ধমকগুলো দিয়ে দিচ্ছেন যাতে করে সরকারের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার, যারা নির্বাচন কমিশনের কর্মী বা অফিসার হিসেবে এই ভোটার তালিকা সংশোধনের পুরো কাজটা করবে, তারা যাদের নিরপেক্ষভাবে এই কাজটা করতে না পারে, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী এই ধরনের ধমক দিচ্ছেন। এটা একেবারে পরিকল্পনা মাফিক ধমক। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যেটা,
অতীতে নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের ধারণা ছিল যে এটা একটা নিরপেক্ষ সংস্থা, কিন্তু বর্তমানে সবাই জানে যে রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা গণসংগঠনের অফিস। তা ও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে ও তাই করে। আর জাতীয় নির্বাচন কমিশনের উপর আমাদের অনেক আস্থা ছিল, কিন্তু সম্প্রতি মোদী সরকার যেটা করেছেন সেটা হচ্ছে আগে এই যে জাতীয় নির্বাচন কমিশনারদের যে নিয়োগ করা হতো সেই নিয়োগের জন্য একটা কমিটি ছিল, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকতেন, আর প্রধানমন্ত্রী বা তার কোনো প্রতিনিধি থাকতেন, এবং লোকসভায় বিরোধী দলনেতা যিনি হতেন তিনি থাকতেন। ফলে হতো কি, প্রধানমন্ত্রী বা দল হিসেবে যে সরকারে আছে, মানে এখন বিজেপি, তারা কিন্তু ওই নির্বাচন কমিশনার হিসেবে কারা নিযুক্ত হবেন এখানে কিন্তু নিরঙ্কুশ তাদের প্রভাব ছিল না। তাদেরকে কিন্তু ওই প্রধান বিচারপতি এবং বিরোধী দলের যিনি নেতা তাদের উপর নির্ভর করতে হতো। তা মোদী সরকার এটা পাল্টে দিয়েছেন, দিয়ে করেছেন কি, প্রধান বিচারপতি আর থাকছেন না, প্রধানমন্ত্রী তার মনোনীত দুজন মন্ত্রী তারা থাকছেন কমিটিতে, আর বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে দুজন বিজেপির প্রতিনিধি থাকছেন, একজন বিরোধী দলের থাকছেন, 2:1 সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন কমিশনার নিযুক্ত হচ্ছে এবং তারা বিজেপির লোক। কাজেই নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেইটা নিয়ে আমাদের কাছে প্রশ্ন দেখা দিয়েছে। না হলে নির্বাচন কমিশনের তো উচিত যে মুখ্যমন্ত্রী যখন এই ধরনের অশোভন, ঔদ্ধত্যপূর্ণ এবং পুরো সংবিধান বিরোধী মন্তব্য করেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে অধিকার তো নির্বাচন কমিশনের আছে, কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে না, দুর্ভাগ্য। স্যার, আরও একটি দৃষ্টান্তমূলক বিষয় উঠে আসছে। পূর্ব কলকাতায় এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে অনেক বিএলওকে টাকার প্রলোভনে ফাঁসানো হচ্ছে, এরকমটা অভিযোগ। এমনকি তাদের নিরাপত্তা, আগ্নেয়াস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা এই বেশ কিছু বিএলও থেকে গত কাল থেকেই আমি ফোন পাচ্ছি, তারা বলছেন যে আমরা আতঙ্কিত, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, বলছে তৃণমূল কংগ্রেসের কথা মেনে কাজ না করলে তাহলে কিন্তু আমাদের পরিবার বিপন্ন হবে এবং আমাদের চাকরি ক্ষেত্রে খুব সমস্যা হবে। কারণ নির্বাচন কমিশন তো চিরকাল থাকবে না, ভোট প্রক্রিয়া বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া মিটে গেলেই নির্বাচন কমিশনের এখতিয়ার শেষ। কাজেই তখন তো রাজ্য প্রশাসনের অধীনেই আমাদের কাজ করতে হবে। তাই এই ধরনের হুমকি আমাদের দেয়া হচ্ছে, টাকার অফারও দেওয়া হচ্ছে। তো এই ধরনের অন্তত 25টা ফোন আজ পর্যন্ত আমি পেয়ে গেছি। এখন মুশকিল হচ্ছে যে এই সরকারটা জানে যে জনমতের প্রকৃত প্রতিফলন যদি নির্বাচনে হয় তাহলে এই সরকারটা কিন্তু থাকবে না। আপনি ট্রামে, ট্রেনে, বাসে যেখানে যাবেন সেখানে দেখবেন এই সরকারটাকে লোকে মানে ভয়ঙ্কর নিন্দা করছে। 2011-তে যখন ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি, তখন ট্রেনে, বাসে, ট্রামে, গণপরিবহনে বা কোনো প্রকাশ্য স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা বললে মারধর খাওয়ার সম্ভাবনা ছিল, তার জনপ্রিয়তা এমন একটা জায়গায় ছিল। কিন্তু এখন আপনি যদি মমতা ব্যানার্জির পক্ষে কোনো কথা বলেন, আপনাকে আশপাশের লোক একেবারে কটূক্তি করে আপনাকে শেষ করে দেবেন। এবং প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এই সরকারের এবং মুখ্যমন্ত্রীর নিন্দা করছেন, তার সমালোচনা করছেন। তা মুখ্যমন্ত্রী এটা খুব ভালো জানেন। তিনি জানেন যে আমি যতই ওই ডোল পলিটিক্স করি, আমার কিন্তু মানুষ কিন্তু আমার উপরে সন্তুষ্ট নয়। কাজেই জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে আমাকে ক্ষমতায় থাকতে হবে। এবার কেন ক্ষমতায় থাকতে হবে? আপনি যদি কোনো সিপিএম, কংগ্রেস বা কোনো এসোসিয়াই কর্মীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি করেন, সে আপনাকে উত্তর দেবে আমি শিক্ষকতা করি, কি আমি অধ্যাপনা করি, কি আমি ট্রেনে হকারি করি, কি আমার একটা ছোটোখাটো দোকান আছে, কিংবা আমি ব্যবসা করি, কিংবা আমি সবজি বিক্রি করি, ইত্যাদি ইত্যাদি। তিনি একটা পেশার নাম বলবেন। আপনি যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে, এই আপনি আমার ইন্টারভিউ নিয়ে যাওয়ার পথে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে দেখা হলে আপনি তাকে জিজ্ঞেস করুন ভাই কি করো, সে বলবে আমি তৃণমূল করি। মানে তৃণমূল করাটা হচ্ছে আজকের দিনে একটা পেশা। এবং বেশ কিছুদিন আগে একটা বিজ্ঞাপন খুব নজর কাড়ত। আপনি যদি কখনো বাড়ির মেয়েদের নিয়ে পোশাক পরিচ্ছদ কিনতে যান, বিশেষত শাড়ি, আপনি বিরক্ত হয়ে যাবেন, মেয়েদের পছন্দ হচ্ছে না। তা এই সময় একটা বিজ্ঞাপন আমরা দেখতাম
যে 7 মহলা মল, 7 তলা মল, প্রত্যেকটি তলায় শাড়ি, এবং দলে দলে মেয়েরা সেই শাড়ি দেখতে ছুটছে, কারণ 7 তোলা, প্রত্যেকটা তোলায় শাড়ি, অর্থাৎ মানে অসংখ্য শাড়ির মধ্যে থেকে বেছে আমি আমার পছন্দের শাড়িটা নিতে পারবো। এখন তৃণমূল কংগ্রেস যদি 7 তলা একটা ভবন হয়, সেই ভবনের প্রত্যেক তলায় হরেক রকমের চোর, আপনি যেরকম চোর পাবেন সেরকম চোর পাইবেন। যদি মোটা চোর চান পার্থ চট্টোপাধ্যায়, অধ্যাপক চোর চান সৌগত রায়, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছে এরকম চোর চান স্যান্ডো ববি, দল বদলু চোর চান শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুণ্ডু, আবার পাঁচিল দিয়ে পালাচ্ছে, মোবাইল ফেলে দিচ্ছে জলে, এরকম চোর চান পাবেন জীবন কৃষ্ণ সাহা। তা হরেক কিসিমের চোর কিন্তু আপনি এই তৃণমূল কংগ্রেসের এই 7 তলা মহলে আপনি পাবেন। দলটা পুরো চোরের দল হয়ে গেছে। এবং আপনি দেখবেন আগে আমরা বিভিন্ন দেয়ালে, এমন কোনো দেয়াল ছিল না পশ্চিমবাংলায় যেখানে লেখা থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এখন অতীতে বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি কেউ কিন্তু বুকে একটা প্ল্যাকেট ঝুলিয়ে ঘুরতেন না যে আমি সততার প্রতীক। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের লোকেদের দিয়ে এই সততার প্রতীক এইটা লেখাতে হচ্ছিল কেন? এই রকম একটা ব্যানার ঝুলিয়ে তাকে ঘুরতে হচ্ছিল কেন? মানে তার অবচেতন মনে এই ভাবনাটা কাজ করছিল যে আমার কাজকর্মে মানুষ আমাকে দুর্নীতিগ্রস্ত মনে করলেও করতে পারে, সেই জন্যই তিনি এই বিজ্ঞাপনটা করছিলেন। তা এখন আপনি একটা দেয়াল আমাকে দেখাতে পারবেন না, একটা কোথাও লেখা দেখাতে পারবেন না, বা এই যে দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে বা আপনাদের চ্যানেলে যে তৃণমূল নেতারা আসে তারা একবারের জন্য বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। মানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরাই আর বিশ্বাস করেন না যে উনি সততার প্রতীক বা উনি সৎ। এটা আমি কি বললাম, আমি কি ভাবলাম, এটা নিয়ে তো কিছু আসে যায় না। এই যে সর্বব্যাপী একটা করাপশান, এবং তৃণমূল দলটা করছি কেন? যে আমাকে পেশা হিসেবে এটা আমরা নিয়েছি, এটার থেকে আমাকে কামাতে হবে, যার জন্যে কাটমানি থেকে আরম্ভ করে ওই আপনি যা বলবেন, এই নিয়োগ দুর্নীতি বলুন, এই কয়লা, গরু, বালি ইত্যাদি ইত্যাদি যা আপনি বলবেন, সারদা নারদা থেকে আরম্ভ করে রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, সমস্ত দুর্নীতির সঙ্গে কিন্তু তৃণমূল নেতা নেত্রীরা জড়িয়ে। অর্থাৎ কেউ এটা বলতে পারবে না যে না তৃণমূল নেতারা চোর নয়। এই যে বিপুল অর্থ যে আসছে, এই অর্থটা আসছে তো ক্ষমতায় আছে বলে। তা সেই জন্য ক্ষমতাটা আমাদের রাখতে হবে, আমাদের ভোটে জিততে হবে। এবং দেখবেন বিভিন্ন ইন্টারভিউতে, টিভিতে তৃণমূল নেতারা বারবার বলে, আরে তুমি নিয়োগে চুরি করেছো কেন, চাকরি দিতে গিয়ে ঘুষ নিয়েছো কেন, আমরা ভোটে জিতেছি, এই দেখো রিপোর্ট কার্ড। আরে তুমি কয়লা, গরু, বালি এসবেতে টাকা খেয়েছো কেন, দেখো এই আমার রিপোর্ট কার্ড, আমি নির্বাচনে জিতেছি। আরে তুমি সারদা নারদা, রোজ ভ্যালি এসব এই দুর্নীতি করেছো কেন, দেখো আমার রিপোর্ট কার্ড, আমি ভোটে জিতেছি। মানে ভোটে জিতলেই যেন যে কোনো চুরি, জোচ্চুরি, ধর্ষণ, অপরাধ করার একটা লাইসেন্স পাওয়া যায়, এইটা তারা বলতে চান। তা যার ফলে ক্ষমতা ধরে রাখতে গিয়ে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেটা করছিল সেটা হচ্ছে যে নির্বাচনের আগে থেকে নির্বাচনের কিছুদিন পর পর্যন্ত পেশি শক্তির প্রদর্শন করছিল, এবং পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে দলের একটা শাখা সংগঠন হিসেবে ব্যবহার করে তাদের দিয়ে ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মেরে ধরে তারা ভোট করিয়ে নিচ্ছিল নিজেদের পক্ষে। তা এখন কিন্তু মানুষ একটু বেগড়বাই করছে, মানুষ কিন্তু অতটা ভয় পাচ্ছে না, মানুষ এবার কিন্তু মুখ খুলছে, যার ফলে উনি আতঙ্ক বোধ করেছেন। এবং উনি খুব ভালো করে জানেন যে ভোটার তালিকায় কী পরিমাণ জল মেশানো আছে। এখন যদি নিরপেক্ষ ভোটার তালিকা সংশোধন হয় তাহলে কিন্তু এই জল বাদ পড়ে যাবে। তা এখনও বাংলাদেশে পাকিস্তানি ভোটাররা, নাগরিক, তারা আমাদের ভোটার তালিকা, কেন তারা ভোট দেবেন? কাজেই ভোটার তালিকাটা যদি একদম নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সংস্কার হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসাটা কার্যত অসম্ভব। এই জন্যে ওনারা মরিয়া হয়ে গেছেন। এবার দ্বিতীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিহারে যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু অভিপ্রেত নয়। অর্থাৎ এই বিশেষ সংশোধনের মাধ্যমে
আমরা যদি বিজেপি যদি তাদের নিজেদের যারা ভোট দেবে না এইরকম নিশ্চিত করে যদি নাম বাদ দিতে থাকে, আজকেই খবরের কাগজে দেখবেন যে সুপ্রিম কোর্টে এই অভিযোগ উঠেছে যে বিহারে 30% মুসলিম ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এটাও কাঙ্ক্ষিত নয়। এটাও যদি হয়ে থাকে, যদি বলবো না, কারণ সুপ্রিম কোর্টে তারা তথ্য প্রমাণ দিয়েই দাখিল করেছে, এবং দেখেছেন বিহারে রাহুল গান্ধী যে ভোট চোর গদি চোর স্লোগান দিয়ে যে পদযাত্রা করেছে তাতে বিপুল সাড়া পাওয়া গেছে। অর্থাৎ বিহারের মানুষ কিন্তু রাহুল গান্ধীর এই যে বক্তব্য ভোট চোর গদি চোর, এটা কিন্তু তারা বিশ্বাস করেছে। এবং শুধু তাই নয়, রাহুল গান্ধী বেশ সুনির্দিষ্টভাবে বিভিন্ন জায়গাকার রাজ্যের উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে নির্বাচন কমিশনের মদদে বিজেপিকে জেতানোর জন্য ভোট চুরি হয়েছে বা ভোট সংক্রান্ত দুর্নীতি হয়েছে। পশ্চিম বাংলায় আমরা চাইব যে যেন নির্বাচন কমিশন যে বিএলআরওদের নিযুক্ত করবেন তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, তাতে যেমন প্রকৃত ভোটার কেউ তার ধর্ম দেখে বা সে কোন রাজনৈতিক রং তার, সে কাকে ভোট দেয় এইটা দেখে যেন তাকে বাদ দেওয়ার চেষ্টা না হয়। আবার যারা প্রকৃত ভোটার নয়, যারা ভিনদেশের নাগরিক, যারা ভারতের নাগরিক নয়, তাদের নাম বাদ দিতে হবে। এর জন্য কিন্তু তাদেরকে একেবারে চাপ মুক্ত হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কিন্তু এই কাজটা তৃণমূল কংগ্রেস করতে দিতে চাইছে না, যে কারণে হুমকি দিচ্ছে। এবার আপনি বলবেন কেন বিএলআরও তো নিরপেক্ষভাবে কাজ করতেই পারে, তৃণমূল হুমকি দিচ্ছে তো কি হচ্ছে? এখন দেখুন, আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, তাতে নির্বাচন কমিশনারের কোনো নিজস্ব কর্মী বাহিনী বা নিজস্ব কোনো পুলিশ ফোর্স নেই। তারা কিন্তু রাজ্য প্রশাসনের উপর পুরোপুরি নির্ভরশীল, এবং নির্বাচন চলাকালীন এবং ভোটার তালিকা সংশোধন হওয়ার সময় তখন কিন্তু এই নির্বাচন কর্মীরা নির্বাচন কমিশনের অধীনে, এবং ভোটটা মিটে যাওয়ার পরে বা এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়ে যাওয়ার পরে এই কর্মীরা কিন্তু রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে। ফলে নির্বাচন কমিশন এখন যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে তাদের নিরাপত্তা দিল, তাহলেও কিন্তু এই নির্বাচন কমিশনের এখতিয়ার শেষ হয়ে যাওয়ার পরেই রাজ্য প্রশাসন কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তখন তাদেরকে বাঁচাবে। যার জন্য এই যে 25 জনের কথা আমি বললাম যে আমাকে ফোন করেছে, তারা কেউ কিন্তু লিখিতভাবে এই অভিযোগটা করতে রাজি নয়। এবং সঙ্গত কারণ, আমি যদি বিএলও হতাম আমার ক্ষেত্রেও একই আতঙ্ক কাজ করত যে আমি লিখিতভাবে যদি নির্বাচন কমিশনকে এটা জানাই, তাহলে যদি আমার পরিবারের উপর হামলা হয়, আমার বাড়ির কোনো মহিলা যদি আজকে ধর্ষিতা হয়ে যান, তার শ্লীলতাহানি করা হয়, বা আমার চাকুরি ক্ষেত্রে যদি আমাকে মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয় বা আমাকে সাসপেন্ড করে দেয়, বা শাসক দলের যে গণসংগঠন কর্মী সংগঠনের ছদ্মবেশে ওই প্রশাসনের মধ্যে কাজ করছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মানস ভূঁইয়া, তারা যদি আমার উপরে কোনো রোষ নামিয়ে আনে, তা আমি কী করব? এই ভয় ভীতি তো অত্যন্ত স্বাভাবিক। এবং প্রশাসন যদি সরকারি কর্মচারীদের পাশে না থাকে, সরকারি কর্মচারীদের নিরাপত্তা না দেয়, তো তারা কি করবে? কাজেই লিখিত অভিযোগ হবে না। এবার আমরা যখনই নির্বাচন কমিশন কাছে গিয়ে বলবো যে এই তো এরকম ব্যাপার হচ্ছে, ওনারা বলবেন তাই তো আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দিন যে কোন বিএলওকে এরকম করা হয়েছে, কোন বিএলও আক্রান্ত হয়েছেন, কারা করছে। এখন এইটা কে দেবে? এইটা তো কোনো বিএলও দিতে পারবেন না, কারণ তার প্রাণ সংশয়, তার পরিবারের নিরাপত্তার প্রশ্ন। কাজেই এই জিনিস চলছে। আপনি তো দেখেছেন বোধহয়, গতকালকেই বোধহয় খড়গপুরে তৃণমূলের একটা বিজয় সম্মেলনী, সেখানে ওখানকার স্থানীয় সব বিএলওর যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে ওই তৃণমূলের মঞ্চে তুলিয়ে নেতারা পরিচয় করিয়ে দিচ্ছেন সব বিএলও হিসেবে কাজ করবে। মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলে দিচ্ছেন যে এরা হচ্ছে সব আমাদের লোক, কোনো চিন্তা নেই, তোমরা যত ভুয়া ভোটার আছে, যত মৃত ভোটার তাদের নাম তালিকায় আছে দিয়ে দাও। দেখবেন সমাজ মাধ্যমে একটা কৌতুক ঘুরে বেড়ায় যে একজন ভোট দিতে গেছে একটি ছেলে, গিয়ে যে প্রিসাইডিং অফিসার আছে বা যে ওই ভোটার লিস্টটা দেখছে, যে পোলিং অফিসার, তাকে বলছে আচ্ছা আমার ঠাকুমা এই নাম, তা উনি কি ভোট দিয়ে গেছেন? তা তালিকায় ঠিক মার্ক দেখে সে ভদ্রলোক বলছে হ্যাঁ উনি তো ভোট দিয়ে গেছেন। বলছে দেখুন না, আমি প্রতিবারই আসি, আমার ঠাকুমা তো 20 বছর আগে মারা গেছে, আমি তাকে দেখিনি, আমার বয়স 21 বছর,
তা আমি যখন জন্মাই তারপরেই আমার ঠাকুমা মারা যায়। তা আমার ঠাকুমাকে দেখার খুব ইচ্ছে, কিন্তু প্রতি বছরই উনি এসে ভোট দিয়ে যান, কিন্তু আমি যখন আসি ওনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি মানে মৃত মানুষের নামে ভোট দেওয়া, তা কাজেই এইগুলো তো বাদ দিতে হবে। অসংখ্য মৃত মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে, এবং আজকে এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলার ভোটার তালিকায় বহু পাকিস্তানি, বাংলাদেশি ভোটারের নাম রয়েছে। এখন সংখ্যাটা নিয়ে আপনার আপত্তি করতে পারেন যে বিজেপি যে ধরনের সংখ্যার কথা বলছে অতখানি আছে কি, আমি ওই বিতর্কে যাব না, কিন্তু আছে, একজন থাকলেও আছে। কাজে বিএলআরওরা যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাদের যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভোটার তালিকায় জল বাদ পড়ে যাবে। আর এই জল বাদ পড়ে গেলে তৃণমূল কংগ্রেস নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি কেউ আটকাতে পারবে না। সেই জন্য উনি একেবারে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, এবং আগামী দিনে বহু বিএলআরও আক্রান্ত হবেন, তাদের রক্ত ঝরবে, এবং এই ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা রাজনৈতিক সংঘর্ষ, এটা শুধু সময়ের অপেক্ষা। কারণ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তারা যখন দেখবে যে তাদের ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাদের যারা ভোট দেয়, তারা প্রতিরোধ গড়ার চেষ্টা করবে, কিন্তু তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কাজেই আগামী দিনে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবাংলায় সংঘর্ষ, রক্তপাত, প্রাণহানি, এটা কিন্তু একেবারে অবশ্যম্ভাবী। অথচ বিহারে দেখুন, যে বিহার নিয়ে এত মানে সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলা চলছে, এবং সুপ্রিম কোর্টে অনেক বিষয়ে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট যুক্তিযুক্ত বলে মনে করছেন না। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছেন, আপনি আধার কার্ডকে বাতিল বলছেন, যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো নয়, তাহলে আধার কার্ড দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে, আধার কার্ড দিয়ে সমস্ত হয়েছে, তাহলে সেগুলো তো সব জাল। তা আপনি তো আধার কার্ড, যেগুলো জাল আধার কার্ড আছে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলো বাতিল করবেন, আধার কার্ডটাকেই বাদ দিয়ে দেবেন, এইটা তো হতে পারে না। তা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী করবেন আমি জানি না, কিন্তু আমি বলছি যে বিহার নিয়ে এই বিষয়টা, এই যে সার নিয়ে যে বিহারে ঘটছে, এটা কিন্তু সারা দেশে চর্চায় আছে। কিন্তু আপনি কি শুনেছেন বিহারে এই নিয়ে সংঘর্ষ হচ্ছে, বিহারে এই নিয়ে রক্তপাত হচ্ছে, বিহারে এই নিয়ে বিএলওদের ধমকাচ্ছে সরকার পক্ষের লোক বা বিরোধী পক্ষের লোক? অর্থাৎ একটা রাজনৈতিক সংস্কৃতি সেখানে আছে, যে নির্বাচন কমিশন তার কাজটা করছে, ঠিক আছে, যে কর্মীরা এই কাজটা করছে তারা আমাদের শত্রু নয়, তারা তাদের মতো কাজ করুন, আমরা শুধু বলবো নিরপেক্ষভাবে কাজ করুন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে লড়াই করব, আইনি লড়াই করব, রাস্তায় নেমে লড়াই করব। রাহুল গান্ধী ভোট চোর, গদি ছোড় এই দাবিতে বিহারে ব্যাপক পদযাত্রা করেছেন, তার সঙ্গে তেজস্বী যাদব ইত্যাদি ইত্যাদি ছিল। এখন এইটা রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমি বলছি তারা কিন্তু কেউ বলেনি এই নির্বাচন কমিশন এটা করছে তোমার ঠ্যাং ভেঙে দেবো, এই যে বিএলওরা এই কাজ করছো নির্বাচন কমিশনের সময় চলে যাক তারপর তোমাদের দেখে নেব। অর্থাৎ সেখানে কিন্তু রাজনৈতিক বিষয়ে সরকারি কর্মচারীদের আক্রমণ করার কোনো প্রবণতা নেই, যেটা পশ্চিমবাংলায় খুব বর্তমান। এবং সেটার কারণ কিন্তু একমাত্র যে করাপশান, দুর্নীতি। আমাকে দুর্নীতি করতে হবে, সেই জন্য আমাকে ক্ষমতায় থাকতে হবে। আমি একটা ছোট কথা বলে শেষ করি। একটা কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর, তাকে পরের নির্বাচনে টিকিট দেওয়া হবে না, তাকে বলা হয়েছে তুমি এমপি হিসেবে তোমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তুমি লোকসভা নির্বাচনে লড়বে। সে তো কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে, না 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 আমাকে কাউন্সিলরই দিন। তো স্বাভাবিকভাবে একজন কাউন্সিলর যদি এমপি পদে সিলেকশন পান, তিনি তো দুহাত তুলে সেটা গ্রহণ করবেন, কিন্তু তিনি আতঙ্কে পড়ে গেছেন। এমপি হয়ে গেলে তো এই কাটমানি, এই বাড়ি করলে টাকা, এই রাস্তা হলে টাকা, এই যে ব্যাপক টাকা, এটা তো আয় করা যাবে না, কিন্তু কাউন্সিলর থাকলে হবে। আরে সর্বনাশ করেছে, আমার মূল যে সোর্স অফ ইনকাম সেটাকেই বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ একজন কাউন্সিলর থাকবো কিন্তু এমপি হব না। তা দুর্নীতির এই যে ব্যাপকতা, এইটাই কিন্তু পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসার এক এবং একমাত্র কারণ। অন্য কোনো কারণ আপনি খুঁজে পাবেন না, যে কারণে আপনি দেখুন এই হিংসা চলবে। এবং নির্বাচন কমিশন, আমরাও যাব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে,
নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিতে, কিন্তু ওটা একটা নিয়ম রক্ষার প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনও কিছু করবে না, রাজ্য পুলিশও কিছু করবে না। এবার একটা দাবি উঠেছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিয়ালাদের নিরাপত্তার জন্য দেওয়া হোক। আচ্ছা, পশ্চিম বাংলায় 1 লাখের উপর বুথ, সেখানে এই 1 লাখের উপর বুথ অফিসার, বিএলও, তার উপরে আছে তাদের দেখভালের জন্য আরও অফিসার। তো এই এত মানুষকে ব্যক্তিগতভাবে পুলিশি নিরাপত্তা দেওয়া বা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া কি বাস্তবে সম্ভব? অসম্ভব। দ্বিতীয়ত, নির্বাচনে বারবার বিরোধীরা দাবি করেন, কোর্টে মামলা করেন যে আনতে হবে, কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, কিন্তু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স তার দায়িত্বটা কিন্তু রাজ্য প্রশাসনের উপর। রাজ্য কি করে? রামনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বী দলগুলোকে মেরে একদম পাট করে দিচ্ছে, আর শ্যামনগর কেন্দ্রে বিরোধীরা বেশ শক্তিশালী, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে রামনগরে না পাঠিয়ে শ্যামনগরে পাঠিয়ে দেয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী এসেই বা কী হবে? কাজেই আমরা অসহায় শিকার, আমাদের কিছু করার নেই।